এ সপ্তাহেই নির্বাচনের তফসিল, ভোট গ্রহণের সময় বাড়ছে 1 ঘন্টা। অংশ নিতে পারবে নিবন্ধিত সব দল, পদে থাকলে পারবেন না উপদেষ্টা। এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন সামগ্রী আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে। আইন যাদেরকে পারমিট করবে তারা ভোটে অংশগ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে ইসির সাক্ষাৎ, সুষ্ঠু নির্বাচনে সব সহযোগিতা দেবে সরকার। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সামনে আসছে কঠিন সময়, জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। সাইবার প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়াইয়ের ডাক মির্জা ফখরুলের। জোট করল এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। যুক্ত হবে আরও দল। গায়ের জোর বা ধর্মের দোহাই দিয়ে নির্বাচনে সফল হওয়া যাবে না, হুঁশিয়ারি নেতাদের। বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট স্বাভাবিক। এখনো বিদেশ নেওয়ার অবস্থা নেই। এভার কেয়ারে আছেন নিবিড় পর্যবেক্ষণে, সুস্থতা কামনায় দোয়া। কবর থেকে তোলা হচ্ছে 114 জুলাই শহীদের মরদেহ। নমুনা সংগ্রহের পর হবে দাফন। গুমের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি। এবং লিটারে 16 টাকা পর্যন্ত বাড়ল ভোজ্য তেলের দাম। পেঁয়াজ আমদানির অনুমতিতে হিলিতে কেজিতে কমেছে 30 টাকা। আলু চাষিদের ভর্তুকি দেওয়ার চিন্তা সরকারের। চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচনের তফসিল। একসঙ্গে গণভোট করতে এবার ভোট গ্রহণের সময় বাড়ছে 1 ঘন্টা। আগের রাতেই ভোট কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট। কমিশন সভা শেষে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, নিবন্ধিত সব দল অংশ নিতে পারবে এবারের নির্বাচনে। বেসরকারি ব্যাংক কর্মকর্তারা পাবে না নির্বাচনের দায়িত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল সহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের 10ম সভা। অংশ নেন সিএসি সহ সব কমিশনার। ভোটের নানা সিদ্ধান্তে পৌঁছাতে এএমএম নাসিরউদ্দিন নেতৃত্বাধীন কমিশনের সময় লাগে 5 ঘন্টা। সভা শেষে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সংবাদ সম্মেলনে জানান, চলতি সপ্তাহেই তফসিল হবে। এর আগে প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে কমিশন। অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। কমিশনার জানান, ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। ভোট কেন্দ্রে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী আগের রাতেই চলে যাবে। সংসদ ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোট কক্ষে বুথ সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি। নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। ভোটে জাতীয় পার্টি অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে কমিশনার জানান, নিবন্ধিত সব দল অংশ নিতে পারবে ভোটে। এগুলো রাজনৈতিক বক্তব্য। নির্বাচন কমিশন তার স্বীয় বিবেচনায় যে আগের যে কমিটমেন্ট আছে এবং সরকারের যে পরিকল্পনা আছে সেই অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের অবস্থান হচ্ছে, আইন যাদেরকে পারমিট করবে তারা ভোটে অংশগ্রহণ করবেন এবং আইন বলা আছে কারা ভোটে অংশগ্রহণ করতে পারবেন না। বেসরকারি প্রতিষ্ঠানের কাউকে আপাতত নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেবে না ইসি। সোমবার থেকে পোস্টাল ব্যালট ছাপানো শুরু হবে। পরদিনই বিদেশে পাঠানো হবে ব্যালট। প্রতিবারের মতো ভোট গ্রহণের দিন সাধারণ ছুটি থাকছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে নির্বাচনের প্রস্তুতি জানাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি এএমএম নাসিরউদ্দিন। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান সিইসি নেতৃত্বে নির্বাচন কমিশনের সকল সদস্য। বৈঠকে সিইসি নাসিরউদ্দিন বলেছেন, নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি এগিয়ে চলছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে নির্বাচন আর গণভোট আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত। এ সময় কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেছেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসিকে সব ধরনের সহযোগিতা দেবে সরকার। সামনে আসছে কঠিন সময়, জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে দেশ গড়ার কর্মসূচি শীর্ষক আয়োজনে তিনি বলেছেন, একটি দল স্বৈরাচারীর মতো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এদিকে ধর্মের নামে বিভাজন ও সাইবার অপপ্রচারের বিরুদ্ধে
লড়াইয়ের ডাক দিয়েছেন বিএনপির মহাসচিব। বিএনপির দেশ গড়ার কর্মসূচি 7 দিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিন ছিল জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিকেলে দ্বিতীয় ধাপের আয়োজনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ গড়ার প্রত্যয় নিয়ে দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন দলের এই শীর্ষ নেতা। বলেন, স্বৈরাচারী সরকার জুলাই আন্দোলনে যেভাবে হাজার হাজার মানুষ হত্যা করেছে, ঠিক সেভাবে ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে দেশের লাখ লাখ মানুষকে হত্যা ও নারীদের সম্ভ্রমহানি করেছে একটি দল, যারা এখন নিজেদের পক্ষে ভোট টানতে মহান আল্লাহর সঙ্গে শিরক করতেও ছাড়ছে না। একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে। যেটি আমার না, সেটির কমিটমেন্ট যদি করি তাহলে আমি তার সাথে পাল্লা দিচ্ছি। আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরক, সেটি হচ্ছে শিরিকের পর্যায়ে পড়ে। যারা এইসব কথা বলে তারা শিরিক করছে। আপনি যদি তাদের কথা শোনেন, আপনিও শিরিকের পর্যায়ে পড়ে যাবেন। যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য, এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ ৭১ সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। সামনে কঠিন সময় আসছে সতর্ক করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পলাতক ফ্যাসিস্ট সরকারের মতো একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। প্রত্যেকটি ক্ষেত্রে একটি অরাজকতা বিরাজ করছে। আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয়। সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ, এবং এই ষড়যন্ত্র জনগণকে নিয়ে সাথে রুখে দিতে পারে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। পলাতক যে স্বৈরাচার, তারা বিএনপির সম্পর্কে যেসব মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতো, আমরা ইদানিং লক্ষ্য করছি কিছু কিছু ব্যক্তি বা দল ঠিক একই সুরে গান গাইছে বা একই সুরে কতগুলো কথা বলার চেষ্টা করছে। এর আগে সকালে কর্মসূচি উদ্বোধন করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মের নামে বিভাজন ও দলের বিরুদ্ধে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। সাইবার অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়েরও ডাক দেন তিনি। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। আজকে একটা প্রবণতা দেখা দিয়েছে অত্যন্ত ব্যাপকভাবে বিএনপিকে একটা নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানো। বিএনপি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না বলেও জানান বিএনপি মহাসচিব। এই অপপ্রচার। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নির্বাচন সামনে রেখে নতুন জোট গঠন করেছে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। বিকেলে ডিআরইউতে আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতারা বলেছেন, পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবেন তারা। জোটের মুখপাত্র নাহিদ ইসলাম বলেছেন, গায়ের জোর বা ধর্মের দোহাই দিয়ে নির্বাচনে সফল হওয়া যাবে না। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে জোট গঠন নিয়ে তৎপর রাজনৈতিক দলগুলো। রোববার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউতে গণতান্ত্রিক সংস্কার জোটের ঘোষণা দেন এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা। আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের এই যৌথ প্রক্রিয়া বা এই প্রক্রিয়াকে আমরা নাম দিয়েছি গণতান্ত্রিক সংস্কার জোট। জোটের মুখপাত্র এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, 3 দলের পথ চলা শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, আন্দোলন কর্মসূচিতেও একসঙ্গে দেখা যাবে। জোটে যুক্ত হতে পারে আরও দল। এ সময় তিনি সতর্ক করে বলেন, গায়ের জোর কিংবা ধর্মের দোহাই দিয়ে আগামী নির্বাচনে সফল হওয়া যাবে না। আমরা মনে করি আরো অনেকগুলো দলের সাথে আমাদের এবং আরো অনেকগুলো রাজনৈতিক শক্তির সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে। আমরা চাই যে জুলাইয়ের শক্তিগুলা যারা পরিবর্তনের পক্ষে আছে, যারা পুরাতন রাজনীতির পথে দিতে চায় না, তারা আমরা ঐক্যবদ্ধ থাকবো। গায়ের জোরে দখলদারিত্বের মাধ্যমে নির্বাচনে তারা ভোট আদায় করবে, অথবা ধর্মের নামে মানুষকে প্রতারণা করে ভোট আদায় করবে, তারা উভয়ই পরাজিত হবে। পুরনো রাজনীতির উপর সাধারণ মানুষের মোহ কেটে গেছে দাবি করে জোটের বাকি 2 দল এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা বলেন, কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলবে নতুন রাজনৈতিক জোট। এই আন্দোলনে এবং এই সংস্কারের পক্ষে যারা জীবন দিয়েছে
তাদের জীবনের পক্ষে আসলে এখানকার রাজনীতিবিদরা সঠিক ভূমিকা পালন করতে পারবে কি পারবে না, জনগণ সেখানে আসলে এটা নির্ধারণ করবে আগামী নির্বাচনে। আমরা নতুন রাজনৈতিক ট্রেন্ড সেট করতে চাই। আমরা তো বলেছি কোনো একক ব্যক্তিও যদি উঠে আসেন এবং তিনি যদি এই পুরানো রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন রাজনীতির ঝান্ডা তুলে ধরতে পারেন, আমরা তাকেই মনোনয়ন দেব। নির্বাচনে জোটের আসন বিন্যাস কিংবা প্রার্থিতা ধীরে ধীরে জানানো হবে বলেও জানান জোটের নেতারা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। টানা 15 দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সিটি স্ক্যান করা হয়েছে, রিপোর্ট স্বাভাবিক। দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। সরাসরি তত্ত্বাবধান করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করছে লন্ডন যাত্রা। এদিকে বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী চলছে দোয়া প্রার্থনা। সারা দেশের দৃষ্টি এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। দীর্ঘ 15 দিন ধরে এখানেই চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রীকে দেখার সুযোগ না থাকলেও অনেকেই প্রতিদিন ভিড় করেন হাসপাতালের সামনে। তবে সাধারণ রোগীদের বিড়ম্বনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও সরব। লন্ডনে নেয়ার মতো শারীরিক অবস্থা না আসায় আপাতত দেশেই চলবে বেগম জিয়ার চিকিৎসা। দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা। সরাসরি তদারকি করছেন লন্ডন থেকে দেশে আসা পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। রবিবারও এভারকেয়ারে আসেন তার এক পত্নী। দীর্ঘদিন থেকে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস ও হৃদযন্ত্র সহ নানা সমস্যায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন। 23 নভেম্বর হাসপাতালে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া। এদিকে দলীয় প্রধানের সুস্থতা কামনায় দেশব্যাপী চলছে দোয়া প্রার্থনা। সকালে পল্টনের মাওলানা ভাসানী মিলনায়তনে ছাত্র দলের সাবেক নেতৃত্বের আয়োজনে দোয়া মাহফিলে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, বেগম জিয়া সুস্থ হয়ে ফিরলে ফ্যাসিস্ট মুক্ত দেশ গড়ার স্বপ্ন পূরণ হবে। ফ্যাসিস্ট সরকারের হাতে যে বাংলাদেশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল, সেই ছিন্ন বিচ্ছিন্ন বাংলাদেশকে যেন নতুন করে গড়তে পারি, সেই বাংলাদেশে গড়ের যে স্বপ্ন আমাদের, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি সুস্থ হয়ে আসেন অবশ্যই সেটা সম্ভব হবে। তিনিই আমাদের প্রেরণার উৎস। এদিন রাজধানীর মালিবাগে বেগম জিয়ার সুস্থতায় দোয়া ও মিলাদ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস জানান, অত্যন্ত কঠিন অবস্থা থেকে এখন কিছুটা ভালো আছেন বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত কঠিন অবস্থায় আছে। আপনাদের দোয়ায় হয়তো আজকে খবর পেলাম একটু স্টেবল হয়েছে। আজকে খবর পেয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্য একটা উচ্চতায় চলে গেছেন। উনি এখন বিএনপি নেত্রী নন, উনি এখন সারা বাংলাদেশের অভিভাবক হয়ে গেছেন। বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি নেতারা। দেশব্যাপী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যে দোয়া হয়েছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রায়ের বাজার থেকে তোলা হচ্ছে 114 জুলাই শহীদের মরদেহ। পরিচয় শনাক্তের জন্য সংগ্রহ করা হবে তাদের ডিএনএ নমুনা। আদালতের নির্দেশে 1.5 বছর পর রোববার কবর থেকে মরদেহ তোলার কাজ শুরু করে সিআইডি। পরিচয় শনাক্তে এখনো পর্যন্ত আবেদন করেছে 10 জন শহীদের পরিবার। 24 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের 1.5 বছর পার হলেও এখনও শনাক্ত হয়নি আন্দোলনের শহীদদের অনেকের। সরকারি দপ্তর থেকে অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ব্যক্তিরা বারবার আশ্বাস দিলেও এখনও অজানা সেসব শহীদদের পরিচয়। আঞ্জুমান মফিদুল ইসলাম থেকে তথ্য নিয়ে স্বজনদের মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে শুরু হলো কবর থেকে মরদেহ তোলার কাজ। যে অনেক খোঁজাখুঁজি করছি, খোঁজাখুঁজি করার পরে প্রায় 8 মাস পরে আমরা লাশের সন্ধান পেয়েছি। লাশগুলো আমরা শনাক্ত করতে পারি। শনাক্ত করতে বলে মনের আশা কিছুটা শান্তি পাবে। আদালতের নির্দেশে শহীদদের পরিচয় শনাক্ত করার কঠিন ও সংবেদনশীল কাজে হাত দিয়েছে সিআইডি। তাদের সহায়তায় রয়েছেন আর্জেন্টিনার বিখ্যাত ফরেনসিক বিশেষজ্ঞ ডক্টর লুইস ফ্রন্ডেব্রিডার এবং জাতিসংঘের মানবাধিকার কমিশন। মরদেহ উত্তোলনের পর ময়নাতদন্ত করে ডিএনএগুলো আবেদনকৃত স্বজনদের ডিএনএর সঙ্গে মিলিয়ে করা হবে পরিচয় শনাক্ত। এখন পর্যন্ত 10 জন ডিএনএ নমুনা দেওয়ার জন্য আবেদন করেছেন। We have sessions of lectures with the local forensic scientists, so we trust the work will be done according international rules. মৃতদের পোস্টমর্টেম হবে, এদের ডিএনএ স্যাম্পলগুলো সংগ্রহ করা হবে, প্রোফাইলিংগুলো নিশ্চিত করা, আবার সেই সকল ধর্মীয় ভাবগাম্ভীর্য সবগুলো রেখেই আমরা তাদেরকে আবার রিভিউরিট করব। সিআইডি জানাই প্রাথমিকভাবে 114 জনের মরদেহ উত্তোলনের কথা থাকলেও প্রকৃত সংখ্যা জানা যাবে উত্তোলনের পর।
সরকারের পক্ষ থেকে নেওয়া এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা দেখছেন নতুন করে স্বজনরা সেই শহীদদের যেন চিহ্নিত করে তাদের কবরকে শনাক্ত করা যায়। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ শাসন আমলে জেআইসি সেলে আবদুল্লাহিল আমান আজমি, মাইকেল চাকমা সহ ২৬ জনকে গুম করে নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এদিন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালে বলেন, সব গুমের নির্দেশ দিতেন শেখ হাসিনা এবং সেনা কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়ন করাতেন তারিক আহমেদ সিদ্দিক। ২০১৫ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ডিজিএফআই এর নিয়ন্ত্রণাধীন জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম করে রাখার মামলায় রোববার হাজির করা হয় সংস্থাটির সাবেক ৩ পরিচালককে। প্রসিকিউশন বলছে, এই সময়ের মধ্যে আয়নাঘরে গুম থেকে ফিরে আসে ২৬ জন। তাদের অভিযোগেই এই মামলা। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার সরাসরি নির্দেশনা, কখনো কখনো তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় সরকার যাদেরকে হুমকি মনে করত তাদেরই ধরে এনে রাখা হতো আয়নাঘরে। কারো কারো পরিণতি হতো নির্মম মৃত্যু। এদিন শেখ হাসিনা, তারিক সিদ্দিকী, ডিজিএফআই এর সাবেক ৫ মহাপরিচালক, ৩ পরিচালক সহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। এই অপহরণ প্রক্রিয়ার সাথে পুলিশ, সিটিটিসি, ডিবি, ডিজিএফআই, র্যাব এবং কোনো কোনো ক্ষেত্রে এনএসআই এবং কখনো কখনো বিজিবিকেও ব্যবহার করা হয়েছে। ডিজিএফআই এর সদস্য না হয়েও লেফটেন্যান্ট কর্নেল মকসুরুলের ভয়াবহ অপরাধের চিত্রও তুলে ধরে প্রসিকিউশন। সে ডিজিএফআইকে অনেকটা ভাড়াটিয়ার হিসাবে কাজ করত। আসামিদেরকে পিক আপ করা, আসামিদেরকে নির্যাতন করা, আসামিদেরকে বিভিন্ন জায়গায় ডিসপোজাল করা, হত্যা করা, এই জাতীয় কাজগুলো মকসুরুল করত। এদিনও আদালতে উপস্থিত ছিলেন ভুক্তভোগীদের কয়েকজন। কোনো জেনারেল যেন কোনো রাজনৈতিক প্রভুর অন্ধানুগত্য না করে, এই জন্য এই মামলার মাধ্যমে যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে এটা একটা প্রতিবন্ধকতামূলক, প্রতিরোধমূলক ব্যবস্থা হবে, যেটাকে আমরা মিলিটারি ভাষায় বলি ডেটারেন্ট। সেনাবাহিনীর তদন্ত আদালতে গ্রেফতার ৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি বলে দাবি তাদের আইনজীবীর। তদন্ত আদালতে মিস্টার আজমি হ্যাজ অলসো গিভেন হিজ স্টেটমেন্ট এবং সকল কিছু মিলে আর্মি আমাদের ৩ জনকে নির্দোষ প্রমাণিত করেছেন। এদিকে ট্রাইব্যুনাল ২-এ কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোজ্য তেলের দাম লিটারে ১৬ টাকা পর্যন্ত বাড়ালো বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার থেকে কার্যকর হবে নতুন এই দাম। সন্ধ্যার সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন মূল্য তালিকা অনুযায়ী বোতলজাত সয়াবিন লিটারে ৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১৯৫ টাকা, আর খোলায় ৭ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৭৬ টাকা। ৫ লিটারে বোতল ৩৩ টাকা বাড়িয়ে করা হয়েছে ৯৫৫ টাকা। এদিকে খোলা পাম তেলের দাম লিটারে ১৬ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৬৬ টাকা। আমদানির খবরে দাম কমছে। পেঁয়াজের হিলিতে কেজি প্রতি কমেছে ৩০ টাকা পর্যন্ত। কৃষি উপদেষ্টা জানিয়েছেন, আমদানির কারণে ক্ষতিগ্রস্ত হবেন না কৃষকরা। এদিকে ক্ষতিগ্রস্ত আলু চাষিদের ভর্তুকি দেওয়ার চিন্তা করছে সরকার। কিছুদিন ধরে লাগামহীন পেঁয়াজের দাম এক লাফে ৪০ টাকা পর্যন্ত বেড়ে রাজধানীর বাজারে কেজি থেকে ১৫০ টাকায়। এ অবস্থায় দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। রোববার থেকে আইপির জন্য আবেদন নেওয়া হয় এবং প্রথম দিন ৫০ জন আমদানিকারকের আবেদন গ্রহণ করা হয়। আমদানির খবরে হিলি স্থলবন্দর সহ স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৩০ টাকা পর্যন্ত। দেশি পেঁয়াজের যেহেতু বাজার কমতির দিকে, এলসি পেঁয়াজও মোটামুটি ভোক্তাদের ক্রয় ক্ষমতার ভিতরেই থাকবে। রোববার সচিবালয়ে কৃষি খাতের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সভা শেষে কৃষি উপদেষ্টা বলেন, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করতেই আমদানির অনুমতি দেওয়া হয়েছে। কারসাজিগুলি করে কৃষকদেরও যেমন ঠকানো হচ্ছে, ভোক্তাদের আরো বেশি ঠকানো হচ্ছে। এই যে চক্রটা, এই চক্রটা আমরা খুঁজে বের করতে হবে। এদিকে বাজারে আলুর দাম কম থাকায় এবার আলু চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে উপদেষ্টা বলেন, কৃষককে ভর্তুকি দেওয়ার চিন্তা ভাবনা করছে সরকার। আলু চাষিদের আমরা একটা ভর্তুকি দেওয়ার চিন্তা ভাবনা আছে, যেহেতু আলু, এই নতুন আলু যদিও কিছু কিছু আসছে, বাট নতুন আলুটা প্রায় ১৫ দিনের মতো লেট হবে। দেশে মাছ চাষ সহ বিভিন্ন ক্ষেত্রে নির্বিচারে সারের ব্যবহার বাড়ছে মন্তব্য করে এই প্রবণতা কমাতে পদক্ষেপ নেয়ার কথা বলেন কৃষি উপদেষ্টা।
ব্যালেন্স প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 2029 সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে HSBC এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডে বিশেষ অতিথির বক্তব্যে কথা জানান। তিনি আরও বলেন, 2029 সালের পর তৈরি পোশাক সহ 92% পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ, যা বাংলাদেশের পণ্য রফতানিতে বৈচিত্র্য আনতে ভূমিকা রাখবে। $2029 সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এরপর 92% পণ্য এই সুবিধা পাবে, যার মধ্যে পোশাক খাত আছে। এটি প্রমাণ করে যুক্তরাজ্য দীর্ঘমেয়াদে বাংলাদেশের সাথে বাণিজ্যের পরিধি বাড়ানোর কথা ভাবছে। দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু হয়েছে। ব্যক্তিগত সুখ বিলাসে ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতির অভিযোগ উঠেছে মোহাম্মদ আব্দুল হামিদের বিরুদ্ধে। 3 ছেলে সহ তার বিরুদ্ধে অনুসন্ধানে 3 সদস্যের কমিটি গঠন করেছে দুদক। 2013 থেকে 23 পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন মোহাম্মদ আব্দুল হামিদ। বঙ্গভবন ছাড়ার পর রাজধানী নিকুঞ্জে বসবাস শুরু করেন তিনি। ক্ষমতার অপব্যবহার করে নিকুঞ্জ এলাকায় বাসভবন, সাজসজ্জা ও সৌন্দর্য বর্ধনের নামে রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতি করেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এমন অভিযোগের বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। রাষ্ট্রপতি থাকাকালে ব্যক্তিগত সুখ বিলাসের জন্য ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিকুঞ্জ এক আবাসিক এলাকায় সাজসজ্জা এবং সৌন্দর্য বর্ধন প্রকল্প বাবদ রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতি এবং অবৈধ সম্পদের অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে আলোচিত সমালোচিত ব্যবসায়ী সাইফুল আলমের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুদক। এবার জনতা ব্যাংক থেকে 1900 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে 34 জনের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে সংস্থাটি। এই মামলায় আসামির সংখ্যা হচ্ছে 34 জন, এস আলম সহ, এবং আত্মসাৎকৃত অর্থের পরিমাণ হচ্ছে 1963 কোটি টাকারও বেশি। এস আলম গ্রুপের মালিকের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি দুর্নীতির অনুসন্ধান করছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।